আহ স্যার, মাঝখানে কথা বুঝে যায়নি স্যার, আর একটু বলবেন স্যার? হ্যাঁ, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? ভালো আছি। আমাদের কি রকম? তো রবিবার থেকে ক্লাস চলছে নাকি অনলাইনে? ক্লাস জি স্যার, চলছে? দুই একজন টিচার ছাড়া বাকিদের হচ্ছে স্যার। কয়েকদিন টিচার অবশ্য নাই। জি স্যার। তো কিরকম আমাদের প্রেজেন্স কিরকম থাকে ক্লাসে? স্যার, শুরুর দিকে এমনই থাকে, 35 জন 40 জন, আর শেষে 55-60 পর্যন্ত হয়। স্যার, গতকালকে 12টার পরের ক্লাসে সম্ভবত 65 প্লাস ছিল। 12টার পর ক্লাসে? জি স্যার। তার মানে কি কোন জায়গায় ক্লাস দিতে ভালো নাকি? জি স্যার। কোন জায়গায় ক্লাস দিতে ভালো? বিকেলের দিকে? আহ, স্যার, বিকালে বা সন্ধ্যায় স্যার আবার অনেকের টিউশন থাকে স্যার। কিন্তু একদম 9টার ক্লাসে স্টুডেন্ট একটু কম থাকে, 9টা বা 9:30টার ক্লাসে। তোমরা কি করলা এই 6 মাস? কেমন কাটলো তোমাদের এই course? তা শাহিন আলম আছে নাকি? শাহিন আলম? শাহিন আলম ঘুমাই গেছো ফোন করে? জি, আসসালামু আলাইকুম স্যার। আছি। তো ধরো কোথায় তোমরা এখন? তুমি এখন কোথায়? স্যার আমি এখন রুমে আছি স্যার, সাউথ ক্যাম্পাসে। ক্যাম্পাসে আছো? এখানে চট্টগ্রামের বাইরে আছো কয়জন? এখন বাড়িতে আছো? আর চট্টগ্রামের বাইরে কারা কারা? প্রণব। প্রণব কি রাঙামাটি না খাগড়াছড়ি? স্যার নমস্কার। জি স্যার। ওখানে নেট আছে তোমার? হ্যাঁ। স্যার হ্যাঁ, মাঝে মধ্যে একটু স্যার ডিস্টার্ব দেয় স্যার, কারেন্ট চলে যায় স্যার। বৃষ্টি বৃষ্টি কোথায়? স্যার বৃষ্টি এখন নাই স্যার, বৃষ্টি কয়েকদিন আগে ছিল। এই, পানি নেমে যাচ্ছে আর কি স্যার, পানি অনেক উঠছিল আর কি স্যার। তোমার ওখানে কি ওয়াইফাই ইউজ করো? তোমার রাউটার ল্যান্ড মানে ল্যান্ড কেবল নাকি তোমাদের ব্রডব্যান্ড নেট নাকি তোমার মোবাইল নেট? স্যার এই মোবাইল ডাটা স্যার। মোবাইল ডাটা? মোবাইল ডাটা কারেন্ট চলে গেলে বুঝতে পারবে না। স্যার সরি স্যার, বুঝতে পারিনি। না, ঠিক আছে। হ্যাঁ, পাওয়া জি স্যার। যাচ্ছে ভালো। এই ঘরের ভিতর থেকে পাওয়া যাচ্ছে নেট, মোবাইল নেটে নাকি জি বাইরে স্যার, বেরোতে মাঝে হচ্ছে? মধ্যে মাঝে মধ্যে স্যার একটু বাইরে বেরোতে হয় স্যার, তো অফ হয় আর কি স্যার। ঠিক আছে, আসলে অনেক কাজ করে। জি স্যার। অমিত চক্রবর্তী কোথায়? অমিত? নমস্কার স্যার। স্যার আমি ক্যাম্পাসে আছি, 2 নম্বর গেট। ভালো আছে। সুদীপ্ত কর্মকার? দীপ্ত? ক্যাম্পাস মনে হয় চট্টগ্রামের বাইরে কম, বেশি time আছে, তাই না? মোটামুটি চট্টগ্রামে। তো তোমাদের অনলাইন ক্লাস করতে কেমন লাগছে? তোমরা কি এর আগে ক্লাস করছিলে অনলাইনে? আমার মনে হয় করো নাই, অন্য স্যারের ক্লাস করছিলে নাকি? স্যার কয়েকটা করা হয়েছে। এখন কি অবস্থা স্যাররা? এর আগে যারা মানে এই যে গত রবিবার থেকে শুরু হচ্ছে, তো তোমরা ক্লাস করছো যেগুলো সিরিয়াস ক্লাস বেশি? সিরিয়াস মানে বলতে চাচ্ছি আসলে কি মানে একদম সিরিয়াসলি করে শেষ করে দিচ্ছি কিনা আমরা, নাকি এমনিতে হাই হ্যালো টাইপের? স্যার, অল্প স্বল্প পড়াইছে, মানে খুব বেশি দ্রুত যায়নি। সব ক্লাসেই অল্প করে পড়াইছে। আচ্ছা, এখানে আমার ব্যঞ্জন আসছে। আমি তোমাদেরকে নতুন বাংলাদেশে স্বাগত জানাই। তোমাদের বাংলাদেশে, তোমাদের দেশে, তোমাদের স্বাধীন দেশে তোমরা যারা এটার জন্য কাজ করেছো, যারা শহীদ হয়েছো, যারা হতাহত হয়েছো, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন।
তোমাদেরকে। তোমরা কি কাজ করেছো তোমরা বুঝতে পারছো না, পরে বুঝতে পারবা তোমরা আসলে কত বড় একটা কাজ করেছো। দমবন্ধ অবস্থা থেকে মানুষকে মুক্তি দিয়েছে, মানুষেরা মুক্তি দিয়েছে দেশের জনগণ দমবন্ধ পরিবেশ থেকে। যাক, যারা তোমরাই তো করেছো সেটা, তোমাদেরকে অভিনন্দন আবারও। আচ্ছা, এখন তোমাদের ক্লাসে তোমাদের ক্লাসের মধ্যে তোমাদের বন্ধুদের মধ্যে সবাই ঠিক আছে তো নাকি? সবাই সুস্থভাবে আছে আল্লাহর রহমতে নাকি? জানো তোমরা সবাই জানো, সবার খোঁজ খবর জানো? হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। স্যার, আমাদের ডিপার্টমেন্টে তো কারো তেমন কিছু হয়নি, মানে আন্দোলনে গিয়ে কোনো ক্ষতি হয়নি আর কি। ওসমান গনি, ওসমান গনি আছো নাকি? ওসমান গনি, হ্যালো, ওসমান গনি, তুমি গেছো? হ্যালো। স্যার, আপনার হ্যাঁ, তো আচ্ছা, ঠিক ওই আছে। সাইড থেকে নেটওয়ার্ক ইস্যু। আরো কয়েকটা আসতে মনে হয়, একটু হোল্ড করি আমরা। স্যার শোনা যাচ্ছে স্যার, আমি বাইরে আছি তো এই জন্য রেসপন্ড করতেছি না, গাড়িতে রুমে গিয়ে রেসপন্ড করতেছি। হ্যাঁ, আচ্ছা, তোমরা তাইলে আমরা আসলে কি করছিলাম মনে আছে তোমাদের? তোমাদের মনে আছে কিনা আমরা কঠোর করছি? কারণ তুমি হাত নামাইতে পারো, তোমার রেইজ হ্যান্ডটা লোয়ার হ্যান্ড করো। হাত নামাইতে পারো। আমরা তো আসলে কি করছিলাম সবাই ভুলে গেছি, আমরা আসলে কি করতে যাচ্ছি, কেন কি করতে যাচ্ছি এগুলো তো আমাদের মনে আছে কিনা আমি জানি না। আমরা আসলে যে ট্রু নিউক্লিয়ার প্রবলেম করতে যাচ্ছিলাম নিউক্লিয়ার ফিজিক্সের, আমাদের কোর্স 406 ট্রু নিউক্লিয়ার প্রবলেমে কেউ কি বলতে পারো আমরা যে নিউক্লিয়ার প্রবলেম কেন করছি, কি উদ্দেশ্য? বলা কেউ আছে কারো? স্যার আমরা মেইনলি নিউক্লিয়ার ফোর্সটা বুঝে যাচ্ছি, নিউক্লিয়াসটা বুঝে যাচ্ছি তো। সেক্ষেত্রে আমাদের যে টু নিউক্লিয়ন প্রবলেমটা, ওটা হচ্ছে সবচেয়ে সিম্পলিফাইড ফর্ম আর কি, নিউক্লিয়ন গুলোর মধ্যে ইন্টারাকশন বোঝার জন্য। এই জন্যই স্যার আমরা টু নিউক্লিয়ন প্রবলেমটা করতেছি। এক্স্যাক্টলি তাই তো। সেটা করতে গিয়ে আসলে আমরা যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলি, নিউক্লিয়ার ফোর্স যেটা, এটা সম্পর্কে জানতে চাই। এবং সেটা সম্পর্কে জানার উদ্দেশ্য হচ্ছে নেচারকে জানা, আমার এলিমেন্টস মলিকিউল বা আমাদের যে মৌলগুলো সেগুলো কিভাবে আছে, কিভাবে আসলে সেগুলো জানা। তো সেটা জানতে গেলে, নিউক্লিয়ার ফোর্স জানতে গেলে আমরা, একটা হচ্ছে হাইড্রোজেন প্রোটন, একটা প্রোটন থাকে। এবং নিউক্লিয়ার ফোর্স মূলত হচ্ছে নিউট্রন এবং প্রোটনের মধ্যে। তো নিউট্রন এবং প্রোটনের একটা সিম্পলিফিকেশন হচ্ছে নিউট্রন, যেখানে একটা নিউট্রন এবং একটা প্রোটন। তার আগে কিন্তু আমরা কিছু স্টাডি করেছিলাম যে নিউক্লিয়ার ফিজিক্সটা কিভাবে উদ্ভব করছে, কোথা থেকে আসছে, প্রথম এটার মানে গোড়াপত্তন কোন জায়গায়, সেটা হচ্ছে আমরা এক্স রে আবিষ্কার করবো না, এক্স রে ডিসকভারের পর থেকে, যখন আমরা এক্স রে বা পেলাম, তখন থেকে মোটামুটি আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের যাত্রা শুরু। এরপর তো অনেক কিছু ঘটে গেছে, আমরা একটা শর্ট হিস্টোরি এটা এই বই থেকে আমরা রেখেছি। আর এগুলো আমরা আছে। আর এটাতে নিউক্লিয়ার ফিজিক্সের অবজেক্টিভ কি,
যদি আবার একটু রিভিউ করি আগের ক্লাসগুলো, তাহলে আমাদের ফোর্সেস বিটুইন নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স মানে আমরা বুঝি কি, নিউক্লিয়াসের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে, যেমন একটা প্রোটন অথবা একটা নিউট্রন অথবা অনেকগুলো প্রোটন বা নিউট্রন, প্রত্যেকটাই পার্টিকেল গুলোকে আমরা নিউক্লিয়ন বলি। তো প্রোটন একটা নিউক্লিয়ন, একটা নিউক্লিয়ন। তাহলে এই যে প্রোটন এবং নিউট্রন, যে নিউক্লিয়নের মধ্যে যে ফোর্স, সেটা আমরা ভালোভাবে বুঝি না, এখন বুঝতে পারি না। তো সেটা হচ্ছে আমাদের জানা। মূলত এই ফোর্স আমরা জানতে চাই, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিজিক্স করার উদ্দেশ্য, যেটা একটু আগে বলেছে। এবং আমরা নিউক্লিয়ার ফোর্স জানতে গেলে আমরা নিউক্লিয়ার স্ট্রাকচার জানতে পারবো। আমরা পড়বো হয়তো। তা তোমাদের এই কি বলে মানে বন্ধ হওয়ার আগে তোমাদের এই ক্লাসটা কে পড়াচ্ছেন আমার সাথে? নিউক্লিয়ার ফিজিক্স আমার সাথে কে পড়াচ্ছেন স্যার? মিয়াজি স্যার পড়াচ্ছেন। স্যার কি কোনো ক্লাস নিচ্ছিলেন? স্যার 3-4টা ক্লাস নিচ্ছিলেন। আহ, কি স্যার? স্যার নিউট্রন ফিজিক্স পড়াচ্ছে স্যার, চ্যাপ্টার 5। হ্যাঁ, তো মজার, ব্যাপারটা মজার। বা ফ্যাক্ট, ওখানে ফ্যাক্ট গুলো বোঝা সহজ, যে কি ঘটনা ঘটে সেটা বোঝা সহজ। সেটা ম্যাথমেটিক্সে তোমরা বোঝার চেষ্টা করো। আমি সূত্রগুলো, ইকুয়েশন গুলো, ফর্মুলা গুলো বা যে কোনো physics এ তোমরা ইকুয়েশন গুলা, ম্যাথমেটিক্স গুলা, equation বা তোমার যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলো একটু বোঝার দরকার আছে আমাদের, তখন দেখবো যে আমরা আসলে কি করতে চাই সেগুলো আসবে। আচ্ছা, তো এখানে আমরা নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে কিছু প্রপার্টিজ আমরা দেখতে পাচ্ছি, যে নিউক্লিয়ার ফোর্সের প্রপার্টিজ গুলো কি কি, যেগুলো আমরা যে আমাদের বই থেকে দেখছিলাম এবং আমাদেরকে পড়তে বলছিলাম, এগুলো আমরা জানি। যে নিউক্লিয়ার ফোর্স সেটা অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। নিউক্লিয়ার ফোর্স অ্যাট্রাকটিভ, দে হ্যাভ শর্ট রেঞ্জ। শর্ট রেঞ্জ মানে তারা আসলে ওই যে ফেটোমিটার স্কেলে কাজ করে। শর্ট রেঞ্জ মানে নিউক্লিয়ার ফোর্স আমরা বুঝতে পারি ফেটোমিটার, 1 ফার্মি ফেটোমিটার পর্যন্ত রেঞ্জ হলে আমরা নিউক্লিয়ার ফোর্সটা বুঝতে পারি বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে। খুবই শর্ট রেঞ্জে কাজ করে। আচ্ছা, এটা ইলেকট্রিক ফোর্স অনেক বড়, এটা আমরা জানি। আমাদের 100 they are charge independent. নিউক্লিয়ার ফোর্সটা তোমার কি নিউট্রন প্রোটন, প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন, এটা কার সাথে কাজ করে সেটা খুব একটা ডিপেন্ড করে না। চার্জ ইন্ডিপেন্ডেন্ট মানে নিউক্লিয়ার ফোর্সটা সবসময় নন প্রোটন জন্য প্রোটন, নিউট্রনের জন্য নিউট্রন। কিন্তু নিউক্লিয়ার ফোর্সের ডিপেন্ডেন্ট, স্পিন যদি চেঞ্জ হয় তখন তার ফোর্সের ডিরেকশন বা ফোর্সের ভ্যালু চেঞ্জ হতে পারে। ডিপেন্ড অন দা ওরিয়েন্টেশন অফ দা নিউক্লিয়ার স্পিন। এই যে এই কথাগুলো আসবো আমরা আস্তে আস্তে, যদি আসলে কি বুঝি। তাহলে এগুলো হচ্ছে খুব সিলেক্টিভ সামারি অথবা সিলেক্টিভ প্রপার্টিজ নিউক্লিয়ার ফোর্স, যে নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে আমরা জানতে চাই। আচ্ছা, আহ, আমরা দেখছি এই যে আবার হচ্ছে ক্রেনের বইয়ে, ওটা এর আগে ছিল, সেম কথাগুলো ছিল। এটা হচ্ছে আমাদের বই থেকে আমরা দেখেছি প্রপার্টিজ গুলো। এটা হচ্ছে ক্রেনের বই থেকে। ক্রেনের বই থেকে আমি যদি বইগুলো তোমাদেরকে একটু দেখাই, আবার যদি আমরা ভুলে যাই আর কি বইগুলো কিরকম। হেলিটের একটা বই আছে এখানে, আর এটা হচ্ছে আমাদের ক্রেনের বইটা আছে। যে ক্রেনের বই, ক্যাশ ক্রেন, আবার ডেভিড হেলিটের একটা বই আছে, এটা অনেক পুরাতন বই। ক্রেনের বইয়ে অনেক কিছু হেরিটেজ বই থেকে নেওয়া। এই বইটা মনে হয় 1950-এর আগে, 1955, 1950-55, 1950-এর দিকের বই। 1950 সালের দিকে এই বইটা ডেভিড হেলি, তোমরা ডেভিড হেলির নাম শুনেছো তাই না? বেসিক ফিজিক্সের আমরা ফার্স্ট ইয়ারে রেজনিক হেলিডে এবং ওয়াগারের বইটা দেখছি না? হ্যালো জি হ্যালো, স্যার। জি স্যার, এইগুলো এই ফিজিক্স একটা ফিজিক্স পার্ট 1। ফিজিক্স পার্ট 1 এই বইটা আছে। নিউক্লিয়ার ফিজিক্স তো একটা আছে, আর ট্রেনের বই, এই বই হেরিটের বইটা তো অনেক ইকুয়েশন ডিরাইভ করা আছে সহজ করে। ট্রেনের বই থেকে অনেক কিছু হেরিটের বই আছে। আবার
রয়নিং এর বইও আছে অনেক কিছুই এলিডের বই থেকে। রয়নিং এর বইটাও আমরা 67 থেকে, আর ট্রেনের বইটা সম্ভবত 70-এর পরে, 1988। আচ্ছা, আর হচ্ছে আমার কত রিসেন্ট বই 2004 বা 2014 এরকম। আহ, 2014 2014 বই। এই বইটাতে তোমাদের এই যে চ্যাপ্টারটা সবগুলো এখানে যে নিউক্লিয়ার প্রপার্টিজ, ফোর্স, আমরা যাচ্ছি না, চার্জ, এখানে কিন্তু এই চ্যাপ্টারে আমি দেখি আমাদের অনেকগুলো অনেকগুলো প্রপার্টিজ এক্সপ্লেন করা আছে। আমার বইটা সহজ, তোমরা এই আমাদের সাথে যদি ট্রেনের বইটা মিলিয়ে পড়তে পারো তবে অনেক কিছুই চলে আসবে। যে আইসি স্ক্রিনের কথা আসলো, বিনারি স্ক্রিনের কথা আসলো, এগুলা এগুলো কি কি আসছে কি হয় না, এগুলো তোমরা পড়লে হয়তো বুঝতে পারবা। আচ্ছা যাই হোক, আমরা এখানে যাচ্ছি না, স্পিক বা প্রবলেম যাবো। প্রবলেম যাবো আমরা। বাইন্ডিং এনার্জিটা আমরা পড়ে আসছি। আচ্ছা যাই হোক, আমরা এই মোটামুটি এই কয়েকটা বই, আর একটা হচ্ছে ঘোষালের একটা বই আছে, এগুলো আমরা পড়ছিলাম আমাদেরকে জাস্ট দেখালাম আবার বইগুলোর পেজ কিরকম আবার কিরকম। তাহলে প্রপার্টিজ গুলা ট্রেনের বই আছে, সব বই আছে, তোমরা নিজেরা একটা প্রপার্টিজ তৈরি করে নিতে পারো। অনেকগুলো প্রপার্টিজ এর কথা আছে। আর এখানে বলা হচ্ছে দ্য নিউক্লিয়ার ফোর্সেস ইজ এ নন সেন্ট্রাল অর টেন্সর কম্পোনেন্ট, দিস পার্ট অফ দ্য ফোর্স ডাজ নট কনজার্ভ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হুইচ ইজ দ্য কনস্ট্যান্ট অফ দ্য মোশন আন্ডার সেন্ট্রাল ফোর্স। নন সেন্ট্রাল ফোর্স আর নন সেন্ট্রাল ফোর্সের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এই যে ওখানে আমরা বলেছি যে স্পিন ডিপেন্ডেন্ট কথাটা এখানে তো আসছে, সেম প্রপার্টিজ গুলো একটা লিস্ট করে নিতে পারো। তো এখানে কথাগুলো আছে, এখানে আর একটা কথা বেশি আছে যেটা ওখানে ছিল না, যে আমরা আমার বইয়ে এই জানি নাই। সেটা হচ্ছে দ্য নিউক্লিয়ন ফোর্স includes a repulsive term which gives the nucleons at a certain average separation. আমরা বলেছি নিউক্লিয়ার ফোর্সটা খুব শর্ট রেঞ্জে কাজ করে, 10 to the-15 মিটার রেঞ্জে কাজ করে, কিন্তু তারও কাছে গেলে এখানে একটা রিপালসিভ ফোর্স তৈরি হয়, যেমন প্রোটন একটা রিপালসিভ ফোর্স তৈরি হতে পারে। এটা তাদেরকে আরো বেশি কাছে যেতে দেয় না, কলাইড করে না, একটা একটার সাথে মিশে যায়। এই যে একটা প্রপার্টি। তারপর হচ্ছে নিউক্লিয়ার ফোর্স নন সেন্ট্রাল অর টেন্সর কম্পোনেন্ট। নন সেন্ট্রাল মানে হচ্ছে তোমার, যদি সেটা ডিস্টেন্স সেন্টার থেকে ডিস্টেন্সের উপর ডিপেন্ড না করে, যদি সেন্টার থেকে ডিস্টেন্সের উপর ডিপেন্ড না করে, এটা আমরা বলি সেন্ট্রাল ফোর্স, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অরিজিন আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সেন্টার, এটা সেন্ট্রাল ফোর্স। আর নন সেন্ট্রাল মানে হচ্ছে যদি সেন্টার থেকে দূরে যায় ফোর্সের মান থাকে, এটা হচ্ছে নন সেন্ট্রাল ফোর্স। এটা একটু আমরা দেখি যে নন সেন্ট্রাল ফোর্স বলতে আমরা কি, সেটা কিন্তু একটা এই যে নিউক্লিয়ার ফোর্সের প্রপার্টি। নিউক্লিয়ার ফোর্স ইজ এ নন সেন্ট্রাল component. This part of the force does not conserve orbital angular momentum, the constant of the motion under central. তাহলে এই যে এই দুটো হচ্ছে আমরা সবগুলো মিলিয়ে আমরা এই বইটা পড়লাম। এখন আমরা নিউক্লিয়ার ফোর্স জানতে গিয়ে আমরা স্টাডি করছি, এটা কেন, এটা আমরা আগেই বলেছি, একটু আগে বলবো যে কেন আমরা স্টাডি করি। আরেকটু বলি, a direct way to gain some appreciation of the essential nature of nuclear force for our purpose to consider the simplest possible nucleus. আমরা নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাকে নিউক্লিয়ন লাগবে, দুটো নিউক্লিয়ন একটা নিউক্লিয়ার প্রোটন লাগবে। তাহলে আমরা সিম্পলেস্ট কেসটা আমাদেরকে নিতে হবে, the deuterium nucleus, all the deuterium contains one proton and one neutron. The nucleus of deuterium with hydrogen that consists of one proton and one neutron. Then আমরা deuterium, it continues to provide a very instructive illustration of the how scattering and bound state data used to gain information about an atom. এখান থেকে আমরা বলবো যে একটা প্রোটনের সাথে কিভাবে ইন্টারেক্ট করে বা একটা আমরা তাদের তাহলে নিউক্লিয়ন বলতে আমরা কি বুঝি, যে এগুলো একটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্টে একটা একটা নিউক্লিয়ন, এটা যদি প্রোটন হয় প্রোটন একটা নিউক্লিয়ন,
এখন যে তোমাদের সিলেবাস অনুযায়ী আমাকে গ্রাউন্ড স্টেট এবং এক্সাইটেড স্টেট অফ ডিটারন আমরা ডিটারন দিয়ে করতে চাচ্ছি গ্রাউন্ড স্টেট এক্সাইটেড স্টেট অফ ডিটারন আমরা কি বুঝি তাহলে আমরা কি পাবো আমরা কি বের করতে চাই সেক্ষেত্রে আমরা তো এগুলো আসসালামু করার আলাইকুম আগে স্যার। বলো। হ্যালো হ্যাঁ হ্যালো। স্যার, আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মানে শুধু আমার প্রবলেম না, অনেকেরই হচ্ছে। তাই জি স্যার। আচ্ছা আচ্ছা জি স্যার। তোমরা এতক্ষণ কতটুকু পর্যন্ত শুনেছো তোমরা এখন শোনা যাচ্ছে হ্যালো স্যার হ্যালো এখন ঠিক আছে। আচ্ছা তোমরা কতটুকু পর্যন্ত শুনেছো কোন স্লাইড এগুলা শুনছো কি বলতে চাচ্ছিলাম এখানে এগুলা শুনছো স্যার এগুলো অর্ধেক স্লাইডটা পর্যন্ত ঠিক শুনছিলাম মোটামুটি। আচ্ছা আচ্ছা আমরা ঠিক আছে তোমরা সাথে সাথে বলবা না শুনতে পেলে সাথে সাথে বলবা আমি এদিকে দেখছি তো ওখানে মেসেজ আসলেও সেটা আমি দেখতে পাচ্ছি না কেউ একজন বলবা আওয়াজ করবা তাহলে আমি এবার বুঝতে পারবো যে তোমরা শুনতে পাচ্ছ না আচ্ছা তো আমরা এই যে ডিউটেরিয়ামের কিছু প্রপার্টিজ আছে যেগুলো আমরা বের করেছি অলরেডি যে ডিউটেরিয়াম মাসটা কিরকম মাসটা হচ্ছে এত এমইবি অ্যাটমিক মাস ইউনিটে সেটা এত আর এমইবি ইউনিটে সেটা এত রেস্ট মাসটা আচ্ছা এই মাসটা আমরা কয়েকটা পদ্ধতিতে বের করতে পারি আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম এই পদ্ধতিগুলো সম্পর্কে জানতে মাস ডাবলেট মেথড ফটো ডিসিংকেশন মেথড রিভার্স ফটো ডিসিংকেশন মেথড এগুলো হচ্ছে এই যে এগুলা তুমি এটা ডিটেলস পাবে ট্রেনের বইয়ে আর এগুলো পাবে তুমি আমাদের বইয়ে আচ্ছা তারপর আমরা একটা মাস ডাবলেট মেথডটা আমরা উম, দেখেছিলাম ক্লাসে তোমাদের মনে আছে কিনা জানি না এই যেটা আমাদের বইয়ের পেজ 63 ট্রেনের বইয়ের 61 এটা একটা শর্ট প্রশ্ন হতে পারে মাস ডাবলেট মেথড কি এই মেথডে বা যে কোনো প্রপার্টি যে কোনো এলিমেন্টের মাস বের করো যেমন এখানে একটা নাইট্রোজেনের মাস বের করার একটা পদ্ধতি বলে দেওয়া আছে তো আমি আর সেখানে ডিটেলস যাচ্ছি না মাস ডাবলেট মেথডটা কি বা আমার ফ্রেন্ড যেগুলো সাথে ইউজ করো আর ফটো ডিসিংকেশন মেথড এটাও বইয়ে বলা আছে তো আমাদের বইয়ে ভালোভাবে এক্সপ্লেন করা আছে আর এগুলো হচ্ছে তার প্রপার্টিজ গুলো এই যে এটা হচ্ছে তোমার ফটো ডিসিংকেশন ফটো হচ্ছে রিভার্স ফটো ডিসিংকেশন মেথড আর হচ্ছে ফটো ডিসিংকেশন মেথড হচ্ছে রিভার্স ফটো ডিসিংকেশন আচ্ছা মোটামুটি সব মেথডেই আমরা এই যে 3টা ডিজিট দশমিকের পরে 3 ডেসিমেল ভ্যালু পর্যন্ত আমরা ঠিক পাচ্ছি এবং সেজন্য পরে ফাইনালি এটাই আমাদের কি হলো এটাই ঠিক করা আছে যে যদি মাস ডাবলেট মোড়ে করি 2.24 এমইবি এটা হচ্ছে আমাদের কি একটা ডিউটেরিয়ামের মাস কত সেটা আরো কিছু প্রপার্টিজ আছে বাইন্ডিং এনার্জি মাস আসলে এটা বাইন্ডিং এনার্জিটা মাস না যেটা মাস ডাবলেট আমরা একটা ওই যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বের করছি যে মেথড বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যে 2.22 এমইবি যেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এটা হচ্ছে মাসটা হাইড্রোজেনের মাস বা এটা হচ্ছে ডিউটেরিয়ামের মাস এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যে বাইন্ডিং এনার্জি আচ্ছা এই বাইন্ডিং এনার্জি করতে গেলে আমরা যদি এখানে মাস ডাবলেট মেথডটা এখানে এক্সপ্লেন করা আছে এটি কিন্তু একটা এই যে মাস স্পেক্ট্রোগ্রাফ যেটা বললো মাস স্পেক্ট্রোগ্রাফ বা মাস ডাবলেট মেথড এটা হচ্ছে মাস স্পেক্ট্রোগ্রাফি এটা এখানে এক্সপ্লেন করছে ক্রেনের বইয়ে তোমরা এখান থেকে দেখতে পারো যে এখান থেকে আমরা এই যে হাইড্রোজেন বা নাইট্রোজেনের মাসটা আমরা বের করেছি কিভাবে আমরা মাস মেজার করতে পারি মাস ডাবলেট মেথড দিয়ে আচ্ছা আমি সেখানে এই যে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এই ফিগারটা যদি তোমরা দেখো এদিকে আমার ইয়াতে আছে। এই যে এটা যদি আমরা দেখি যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কার্ভ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কার্ভ আচ্ছা এটা যদি আমরা দেখি এখানে দেখা যাচ্ছে ডিউটেরিয়ামের বাইন্ডিং এনার্জি এখানে দেখা যাচ্ছে যে 2 পয়েন্ট সামথিং ডিউটেরিয়াম বাইন্ডিং এনার্জি
তাহলে বাকিদের বাইন্ডিং এনার্জি মোটামুটি যে লিথিয়াম বা এখান থেকে এটা হচ্ছে মোটামুটি 8 পয়েন্ট সামথিং। এই রেখাটা হচ্ছে আমাদের 8 পয়েন্ট সামথিং এরকম 8.1 বা 8.2 MeV পার নিউক্লিয়ন। এটা হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জির কার্ভ। তাহলে বাইন্ডিং এনার্জি যদি আমার বাকিদের 8 এর কাছাকাছি হয় আর ডিউটেরনও যদি 2. হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো জি স্যার। হ্যালো, জি স্যার। স্যার শোনা যাচ্ছে? ঠিক হচ্ছে না? কেউ কিছু বলতে চাচ্ছিলে? না স্যার। আচ্ছা, রমিজ রমিজ আসছো নাকি? রমিজ, এটা কি রাতিনদের ব্যাচ না? রাতিন, রাতিন আছো? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আছি। হ্যাঁ আছো? ঘুমে আছো মনে হয় Yes, sir. এখনো। রমিজ না কই? স্যার। রমিজও আছে দেখা যাচ্ছে। এটা কি ওই রমিজ, আমার বন্ধু রমিজ? এই রমিজ আরে, জি জি স্যার। স্যার। রমিজের চেহারা তো দেখা যায় না। রমিজের পায়ে ব্যথা ছিল না? পা ঠিক আছে তোমার? জি স্যার, আগের থেকে অনেকটা ভালো স্যার। নভেম্বরে আবার ফাইনাল একটা টেস্ট করতে বলছে। এটা কি সমস্যা? কি ফ্র্যাকচার নাকি ভেঙে গেছিল নাকি? না স্যার, আমার এসিএল যে লিগামেন্ট ওইটা আচ্ছা। পার্সিয়াল টিয়ার আছে আর কি। আহ, আচ্ছা ঠিক আছে, রেস্ট না ভালো হবে। আচ্ছা, আমরা যা বলছিলাম কোথায়? এই যে এখানে। তাহলে এটা হচ্ছে ক্রেনের বই, আমরা দেখি, এটা হচ্ছে ক্রেনের বই দেখাচ্ছি। এটা বাইন্ডিং এনার্জি কাপ সব জায়গায় আছে, যে কোনো বই আছে এখানে। তাহলে এই যে মিনিংটা কি? বাইন্ডিং এনার্জি বেশি মানে হচ্ছে নিউক্লিয়াসকে ভাঙতে বেশি সময় লাগবে, আর বাইন্ডিং এনার্জি রোমান হচ্ছে নিউক্লিয়াসকে ভাঙতে কম সময় লাগবে। আর আর যেটা হচ্ছে ভাঙায় দরকার নেই, এমনি নিজে নিজে ভেঙে যাবে। এর চেয়ে কম হলে নিজে নিজে ভেঙে যাবে, এটা নিউক্লিয়াস হিসেবে থাকবে না। আবার এটার চেয়ে বেশি হলেও সেগুলো ভেঙে নিজে নিজে ভেঙে যাবে। ইউরেনিয়ামও নিজে নিজে ভেঙে যায়, ব্যয়ের পরের গুলো নিজে নিজে ভেঙে ফিশন আমরা বলি। ফিশন না, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস। তোমরা স্পন্টেনিয়াসলি ফিশন করলেও ভাঙতে পারি, অথবা কিছু আছে এর পরের গুলা স্টেবল না, এগুলা নিজে নিজে ভেঙে কি হয়ে যায়, আবার একটা স্টেবল নিউক্লিয়াস হয়ে যায়। তাহলে এই বাইন্ডিং এনার্জি যত কম হবে এবং বাইন্ডিং এনার্জি যত বেশি হবে, বেশি মানে এই যে এর পরে, এই যে এই হেভি নিউক্লিয়াসের ক্ষেত্রে ইউরেনিয়ামের পরে নিউক্লিয়াস গুলো আর নিজে নিজে ভেঙে যায় বাইন্ডিং এনার্জির কারণে। আর ডিউটেরিয়ামের এই বাইন্ডিং এনার্জি যদি 2.2 এর চেয়ে একটু কম হতো, তাহলে এই ডিউটেরিয়ামটাও আমরা পেতাম না, থাকতো না, এ ভেঙে যেত। আচ্ছা, তাহলে এই যে এই প্রপার্টিস গুলো আমরা এখন, এটা তো আমরা বললাম, এখন এই প্রপার্টিস গুলোকে আমাদের কি করতে হবে? শো সাম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, অথবা যেটা আমরা বলি যে আমরা যদি আসলে প্রপার্টিস গুলো আসলে বুঝি, তাহলে তাদের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আমাদের লাগবে। ম্যাথমেটিক্যালি কিভাবে আমি এই স্টেবল স্টেটে বা গ্রাউন্ড স্টেটের বাইন্ডিং এনার্জিটা আমি বের করতে পারি, বা তার ওয়েভ ফাংশনটা কি হবে, কোন ওয়েভ ফাংশনের জন্য তার এনার্জি এরকম আসবে, সেখান থেকে আমরা তার স্কেলারিং সেটগুলো কি কি হবে, সেগুলা অ্যানালাইসিস করার জন্য, বা অ্যানালাইসিস করার যে পদ্ধতি অথবা অ্যানালাইসিস করে আমরা যা পাবো সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেটস অফ ডিউটেরন। এখানে আমরা যে গ্রাউন্ড স্টেটস অফ ডিউটেরন বলছি, আসলে আমরা এখানে কি বের করবো? গ্রাউন্ড স্টেট বলতে আমরা আসলে কি বের করবো? আমরা গ্রাউন্ড স্টেটে তার এনার্জিটা কিছুটা বের করবো, যে কোন এনার্জি থাকে, তার পটেনশিয়াল। এখানে মারা মানে তার নিউক্লিয়ার পটেনশিয়াল, যেটা নিউক্লিয়ার ফোর্স আসলে একটা পটেনশিয়াল, একটা বিভব আধার, একটা আধার, শক্তি আধার। সে আধারের শেপ কিরকম, সে আধারের বর কিরকম, সে আধারের এনার্জি কিরকম, ওখান থেকে বের করার জন্য তার কি করে এনার্জি লাগবে, এর থেকে কম হলে কি হবে, বেশি হলে কি হবে, এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের কি লাগবে? এই জিনিসগুলো বোঝার যে ওয়ে, সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট অফ ডিউটেরন। আমরা এখানে আলাপ করতে চাই, বা এটা হচ্ছে আমাদের শুরু আর কি, যে ম্যাথমেটিক্স বা আমরা যে ফর্মুলাটা। ঠিক আছে? আচ্ছা, এগুলো কি আমরা পড়ছিলাম ক্লাসে? হ্যালো, হ্যালো, জি স্যার, পড়ছিলাম এটা। from the binding energy found that the deuteron is therefore very weakly bound compared with typical nuclei. এই যে উইকলি বাউন্ড, এই কথাটা কোথেকে আসছে সেটা আমরা এই যে এখানে বাইন্ডিং এনার্জি কার্ভ দেখে বলছি। বাইন্ডিং এনার্জি যেগুলো 8 MeV পার নিউক্লিয়ন হওয়ার কথা, অন্যান্য নিউক্লিয়াস গুলো বা অন্যান্য এলিমেন্ট গুলা, সেখানে ডিউটেরন হচ্ছে মাত্র 2 MeV। তাহলে এটা সেই জন্য এটা বলা হচ্ছে কি উইকলি বাউন্ড একটা নিউক্লিয়াস,
let's see how we can analyze this result to study the properties of the deuteron. এই রেজাল্টটা দিয়ে আমরা ডিউটেরন অন্যান্য কি কি প্রপার্টিজ আমরা অ্যানালাইসিস করতে পারি দেখি। আচ্ছা, the relation between potential and radius is for ground state of deuteron is এই একটা ইকুয়েশন আমরা পেলাম, সেটা হচ্ছে potential and radius, potential এবং radius, r নট যদি হয় রেডিয়াস অফ deuterium নিউক্লিয়াস আর v নট যদি হয় তার নিউক্লিয়ার পটেনশিয়াল, তাহলে সেটা এইভাবে রিলেটেড। এইটা হচ্ছে আমাদের পাওয়া, এটা আমরা পেয়েছি। এখন এটা আমরা কিভাবে পেলাম? এটা হচ্ছে একটা প্রপার্টিজ যে তাদের সাথে দেখতে এরকম। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাইটেড স্টেট অফ deuteron is not possible। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সাইটেড স্টেটটা পসিবল না। আচ্ছা, এই স্লাইডটা হচ্ছে সামারি, এই স্লাইডটা হচ্ছে সামারি। কিসের সামারি? অ্যানালাইসিস করে আমরা কি পাবো সেটার সামারি। অ্যানালাইসিস করে আমরা এই যে তার যে বাইন্ডিং এনার্জি 2 সেটা ধরে অ্যানালাইসিস করে আমি একটা রিলেশন পেলাম পটেনশিয়াল এবং রেডিয়াসের মধ্যে, সেটা হচ্ছে এটা। এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে এক্সাইটেড স্টেট অফ deuteron ইজ নট পসিবল। এই দুটো হচ্ছে আমাদের সামারি। এখন আমরা যাই যে কিভাবে আসলো এটা, বুঝছি কিনা কথা। এই স্লাইডে আমরা কি দেখাচ্ছি? হ্যালো, মানে আমরা এই ডিউটেরনের প্রপার্টিজ অ্যানালাইসিস করলে এই ধরনের একটা রিলেশন পাবো এবং সেই রিলেশন থেকে আমরা এই সিদ্ধান্তটা আমরা পৌঁছাতে পারি। এখন এই ইকুয়েশনটা বা এই রিলেশনটা আমরা কিভাবে পেলাম? আচ্ছা, যেটা আবার এক্সাইটেড স্টেট চলে আসছে। আচ্ছা, ও ও ও there is a big step, there is a how to say big gap অথবা big jump। আচ্ছা, এই যে এখানে পড়লো। আচ্ছা, যাই লেটস সি হাউ, ওই যে লাইনটা আমি এখান থেকে লেটস সি হাউ উই ক্যান অ্যানালাইজ দিস রেজাল্ট টু স্টাডি দ্য প্রপার্টিজ অফ দ্য deuteron। এখান থেকে দেখলাম যে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে deuteron একটা পটেনশিয়াল শেপ, একটা স্কোয়ারাল পটেনশিয়াল টাইপের। স্কোয়ারাল পটেনশিয়াল নিশ্চয়ই এখন বুঝতে পারছো আমরা কিসের কথা বলছি। স্কোয়ারাল পটেনশিয়াল মানে সাম কোয়ান্টাম মেকানিক্স উই শুড স্টাডি হিয়ার, আর দেয়ার উইল বি সাম কোয়ান্টাম মেকানিক্স। এবং আমি তোমাদেরকে আগেও বলেছি কোয়ান্টাম মেকানিক্স ছাড়া কোনো ফিজিক্স এক্সপ্লেন করা যাবে না, সেটা সলিড স্টেট হোক, সেটা নিউক্লিয়ার হোক, সেটা পার্টিকেল হোক, সেটা সুপার কন্ডাক্টিভিটি হোক, হোয়াট এভার ইট ইজ। সুপার কন্ডাক্টিভিটি পুরোটাই কোয়ান্টাম মেকানিক্স। তো আসলে কোয়ান্টাম মেকানিক্স ছাড়া কোনো ফিজিক্স এক্সপ্লেন করা যাবে না। তোমরা সলিড স্টেট ফিজিক্সও নিশ্চয়ই এরকম কিছু ওয়েভ ফাংশন পেয়েছো। আমি জানি না সলিড স্টেট তোমরা থার্ড ইয়ারে শুরু করছো কিনা। সলিড স্টেট ফিজিক্সের কোনো কিছু এখন আমার মনে নাই। আর সলিড স্টেট ফিজিক্সে কি তোমরা কোয়ান্টাম মেকানিক্স কিছু পেয়েছো? মনে আছে কারো? হ্যালো হ্যালো স্যার হ্যালো, আবার একটু বলেন। হ্যাঁ বুঝি নাই, বুঝি নাই। হ্যালো, স্যার আপনার প্রশ্নটা বোঝা যায় নাই। আমার প্রশ্ন হচ্ছে সলিড স্টেট ফিজিক্সে কি তোমাদের কোয়ান্টাম মেকানিক্স এর কিছু আছে বলে মনে হয়েছে? কোয়ান্টাম মেকানিক্সের সাথে সলিড স্টেট কোনো সম্পর্ক আছে বলে মনে হয়েছে? হ্যাঁ, এর আগে তোমরা যখন কাজ করছো বা সলিড স্টেট ফিজিক্স স্টাডির সময় কি কোয়ান্টাম মেকানিক্স দরকার হচ্ছিল কিনা? থার্ড ইয়ারে সলিড স্টেট ফিজিক্স পড়ছো না এসএসপি? জি স্যার, আমরা থার্ড ইয়ার সলিড স্টেট করছি। তো যাই হোক, তাহলে এখন এই আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা এই রিলেশনটা আসলে কিভাবে আসলো। আচ্ছা, এটা তুমি যে কোনো বই পাবা, এই বইয়ে পাবা, ট্রেনের বই, আমার আমাদের বইয়ে, এই বইগুলোতে এই রিলেশনটা সহজে ডিসক্রাইব করা আছে। আর যেটা হচ্ছে দ্য স্ফেরিক্যাল স্কোয়ারাল পটেনশিয়াল। এটা একটা স্কোয়ারাল পটেনশিয়াল, আমরা দেখে বুঝতে পারি ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন টু দ্য নিউক্লিয়ার পটেনশিয়াল। আমরা ধরে নিচ্ছি এই স্কোয়ারাল পটেনশিয়ালটা নিউক্লিয়ার পটেনশিয়ালের মতো। আমরা জানি না নিউক্লিয়ার পটেনশিয়াল কিরকম এখনো, বা আমরা নিউক্লিয়ার পটেনশিয়ালের শেপ নিয়ে এখনো আলোচনা করি নাই। আমরা ধরে নিচ্ছি নিউক্লিয়ার পটেনশিয়ালটা এই স্কোয়ারাল পটেনশিয়ালের মতো একটা নির্দিষ্ট রেঞ্জ, মনে করো 1 ফেটোমিটার। এটা যদি 1 ফেটোমিটার, 2 ফেটোমিটার বা 3 ফেটোমিটার বা 5 ফেটোমিটার হয়, এই 5 ফেটোমিটারের মধ্যে পটেনশিয়ালটা হাই, 5 ফেটোমিটারের বাইরে নিউক্লিয়ার ফোর্স আর নাই। আর এইদিকে তো নিউক্লিয়াসের ভিতর বাইরে এদিকে কোনো দিকে আর নাই।
5 ফেটোমিটারের বাইরে নিউক্লিয়ার ফোর্সটা কাজ করে না। এই জন্য এই 5 ফেটোমিটারের মধ্যে নিউক্লিয়ার পটেনশিয়ালটা হাই। তুমি ওই নিউট্রনকে, এটা হাই মানে মাইনাস বি নট, মাইনাস মানে অ্যাট্রাকটিভ ফোর্স বোঝাচ্ছে। নিউট্রন প্রোটন অ্যাট্রাকটিভলি বাউন্ড আছে, মনে করো 2 MeV, নিউট্রনের জন্য সেটা হচ্ছে 2 MeV। তাহলে 2 MeV যদি হয়, এই 2 MeV যদি আমার এই জায়গায় হয়, এই ডেপথ হচ্ছে ফর এক্সাম্পল এই ডেপথটা 2 MeV, তাহলে এই রেঞ্জের মধ্যে এই 2 MeV টা কাজ করে। এই রেঞ্জের বাইরে গেলে আর নিউট্রন আর প্রোটন গুলো থাকবে না, সেখানে নিউক্লিয়ার ফোর্স কাজ করে না, তারা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে একটা স্কিমেটিক ডায়াগ্রাম, মানে আমার নিউক্লিয়ার পটেনশিয়ালের শেপ এবং নিউক্লিয়ার পটেনশিয়াল সম্পর্কে, যেটা আমরা স্কোয়ারের পটেনশিয়াল বলি, এবং এই পটেনশিয়ালকে আমরা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, বুঝছি এই ফিগারটা, এই গ্রাফটা, এই ফিগারটা বুঝাতে পারছি আমি। এই ফিগার সাথে সাদৃশ্যটা কি, বা এই ফিগার থেকে আমরা ডিটারমিনেন্টের সাথে কোথায় মিল খুঁজে পাচ্ছি, বুঝাতে পারছি? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে শোনা যাচ্ছে কিন্তু বুঝছো কিনা, আমার কথাটা বুঝছো কিনা? এটা দিয়ে আমরা একটা নিউক্লিয়ার পটেনশিয়ালের শেপ বোঝাতে চাচ্ছি, যদিও শেপটা এরকম, কিন্তু আমরা এখনো জানি না, ধরে নিচ্ছি আমরা এরকম। আচ্ছা, এখানে দ্য ডেপথ, এই যে ডেপথ মানে এই যে নিচের দিকে মাইনাস বি নট, দিয়ে হচ্ছে এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স। বি নট মনে করো 35 MeV বা 20 MeV, যাই হোক। হোয়ার বি নট ইজ রিডিউস টু বি অ্যাবাউট 35 MeV, যেখানে আমি বি নটটাকে 35 MeV মতো আমরা ডিডাক্ট করতে পেরেছি, আমরা বের করতে পেরেছি বি নটের মান 35 MeV। আচ্ছা, দ্য বাউন্ড স্টেট অফ দ্য ডিউটেরন অ্যাট এন এনার্জি অফ অ্যাবাউট 2 MeV, এই যে এখানে এটা হচ্ছে বাউন্ড স্টেট, মানে ডিউটেরনের নিউক্লিয়ার ফোর্স যেটা, সেটা হচ্ছে তো 2 MeV, সেটা হচ্ছে এই জায়গায় 2 MeV হচ্ছে এখানে, 3 MeV, 4 MeV, 5 MeV, এভাবে 35 MeV পর্যন্ত। আচ্ছা, ইজ ভেরি ক্লোজ টু দ্য টপ অফ দ্য ওয়েল, তাহলে ডিউটেরনের যেটা বাইন্ডিং এনার্জি, সেটা এই যে এই স্কোয়ার ওয়েলের টপের কাছাকাছি, টপ হচ্ছে এখানে 0, এখানে 2, এই ফিগারটা হচ্ছে সেটা আমাদেরকে এক্সপ্লেন করে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, টু সিম্পলিফাই দ্য অ্যানালাইসিস অফ দ্য ডিউটেরন উইল এজিউম দ্যাট we can represent the nuclear potential as a 3-dimensional square wave as shown in figure 4.1. আমরা ধরে নিচ্ছি নিউক্লিয়নের ডিউটেরনের মধ্যে যে নিউট্রন আছে, নিউট্রন প্রোটন আছে, তাদের পটেনশিয়ালটা এরকম একটা শেপের মতো, এবং আমরা ধরে নিচ্ছি এটা 3-ডাইমেনশনাল স্কোয়ার ওয়েলের মতো, এবং তার এই বি আর হচ্ছে মাইনাস বি নট, যতক্ষণ পর্যন্ত পটেনশিয়াল হচ্ছে আর লেস দেন আর এর জন্য, মানে এই আর হচ্ছে তোমার রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে থাকলে ডিস্টেন্সটা, নিউট্রন এবং প্রোটন ডিস্টেন্সটা এই রেঞ্জের ভিতরে থাকলে তারা বি নট পটেনশিয়াল অনুভব করবে, বি নট ফোর্স বলে অ্যাট্রাক্ট থাকবে। আর যদি এর বাইরে চলে যায়, তখন আর তাদের মধ্যে কোনো নিউক্লিয়ার ফোর্স বা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে না, তখন তারা খুলে যাবে বা বাইন্ডিংটা থাকবে না। So this is of course an oversimplification, but it is sufficient for at least some qualitative conclusions. এটা যদি খুব সিম্পল একটা এক্সপ্লেনেশন, আমরা এত সিম্পল ধরে নিচ্ছি, যদি সেটা এত সিম্পল নাও হয়, তারপর এখান থেকে আমরা অনেক কিছু বের করতে পারবো। আচ্ছা, কি বের করতে পারবো? হিয়ার আর রিপ্রেজেন্টস দ্য সেপারেশন বিটুইন দ্য প্রোটন অ্যান্ড দ্য নিউট্রন, এটা আমরা ধরে নিচ্ছি। এই আর হচ্ছে নিউট্রন এবং প্রোটনের সেপারেশনটা, আর এই ক্যাপিটাল আর হচ্ছে এই রেঞ্জটা, মানে নিউক্লিয়ার ফোর্সটা কোন রেঞ্জের মধ্যে কাজ করে, এর বাইরে গেলে এই রেঞ্জটা কাজ করবে না, এটা হচ্ছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর হচ্ছে এই রেঞ্জটা, আর এ আর হচ্ছে সেপারেশন বিটুইন নিউট্রন এন্ড প্রোটন। আচ্ছা, তো আর ইজ এন এফেক্ট এ মেজার অফ দ্য ডায়ামিটার অফ দ্য ডিউটেরন, অফকোর্স এটা যেটা আমরা ডিউটেরনের ডায়ামিটারের মতো বলতে পারি, ডিউটেরন নিউক্লিয়াসের ভিতরে। এখানে আবার কেউ অ্যাটম বা অ্যাটমের অরবিটাল এগুলা মাথায় আসা দরকার নেই, আমরা নিউক্লিয়াস নিয়ে কথা বলছি। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের ডায়ামিটার, নিউক্লিয়াসের রেডিয়াস, নিউক্লিয়াসের রেঞ্জ, সেগুলো নিয়ে কথা বলছি, নট অ্যাটম, নট ইলেকট্রন অরবিট। আচ্ছা, let's assume that the lowest energy state of the deuterium, just like the lowest energy state of hydrogen atom, has L equal to 0. আচ্ছা, এই জায়গাটা আমরা, তোমরা পড়ে আসছো যে এটা একটা কোয়ান্টাম অপারেটর, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, 0 হচ্ছে তোমার লোয়েস্ট বা গ্রাউন্ড স্টেটের জন্য। এটাকে আমরা এল ওয়েভ বা আমরা কি বলি, এল সমান 0 হচ্ছে এস। আমরা যদি সেটাকে আবার ওই যে সেল মডেলে গেলে আমরা যদি তার সেটগুলো ভাগ করি, তখন আমরা এস পি ডি এফ এরকম পাবো। এল সমান 0 ওয়েভ, মানে যার কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমরা ওমিট করি, তখন সেটাকে আমরা এল সমান 0 ওয়েভ বা এস ওয়েভ বলি। মানে তার কোনো, আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে তার কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম নাই, যে লোয়েস্ট এনার্জি স্টেটে তার কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম নাই, ওই অবস্থায় সে আছে।
যদি L সমান 0 হয়, if you define the radial part of phi r as 2r by r, then you can write 0 as এই জিনিসটা করতে গেলে। এটা বুঝতে গেলে তাহলে আমি একটু আনোয়ার আমাদের বইয়ে যাই বা রয় নিগমের বইয়ে যাই। আচ্ছা, এটা তোমরা আনোয়ার আমাদের বইয়ে আসো। দ্য গ্রাউন্ড স্টেট অফ নিউটন, এটা হচ্ছে আনোয়ার কামালের বইটা। আনোয়ার কামালের বইয়ে গ্রাউন্ড স্টেটটা বলা আছে এখানে। তাহলে এইখানে আমরা যদি তার ওই যে স্ক্রুডিঙ্গার ইকুয়েশন যদি আমরা চিন্তা করি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসের জন্য, সেটা আর থিটা ফাই দিয়ে ধরছে, যাই হোক সেটা পোলার কোঅর্ডিনেট হোক বা স্ফেরিক্যাল থ্রি ডাইমেনশনাল স্কয়ার কোঅর্ডিনেট হোক, এরকম একটা ইকুয়েশন আমরা পাবো কি, সেটা আমি লিখার কথা। স্যার, হ্যাঁ। হ্যালো স্যার, আপনার কথা বুঝতে পারতেছি না, আবারও আটকে আসতেছে কথাগুলো লাস্ট লাইভ থেকে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, এখন শোনা যাচ্ছে, বাট লাস্ট স্লাইডের কোনো কথাই শুনি নাই, সবগুলো বারবার আটকে যাচ্ছিল। আচ্ছা, তাহলে যেটা আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে আনোয়ার কামালের বইটা যদি আমরা দেখি, এখানে তো একটা জাম দেওয়া আছে আবার ট্রেনের বইয়ে। এই যে এই অংশটা বলা হচ্ছে, আমরা যদি 2.60 ইকুয়েশনটা দেখি, তাহলে 2.60 ইকুয়েশনটা L সমান 0 ধরলে 2.60 ইকুয়েশনটা এরকম হয়। তাহলে 2.60 ইকুয়েশনটা কোথায়? এটা চ্যাপ্টার 2 তে, আমরা এখন আছি চ্যাপ্টার 4 এ। এটা 82 পৃষ্ঠা, হ্যাঁ, 2.60। এই দেখছো 2.60 ইকুয়েশনটা দেখতে পাচ্ছ? এই ইকুয়েশনটা আমরা এই ইকুয়েশনটা কি পরিচিত মনে হচ্ছে তোমাদের? এই ইকুয়েশনটা পরিচিত কিনা? হ্যালো? 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 জি স্যার। বলতে চাচ্ছি এই ইকুয়েশনটা পরিচিত কিনা? স্যার এটা থার্ড ইয়ারে স্যার এটার হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াল পার্টের ইকুয়েশন। ভেরি গুড। এটা একটা সরি, এটা হচ্ছে রেডিয়াল পার্টের ইকুয়েশন। কোয়ান্টাম মেকানিক্সে আমরা ঢুকে গেছি। থ্রি ডাইমেনশনাল স্কয়ারের ক্ষেত্রে আমরা এরকম একটা ইকুয়েশন পাই। এখন যদি তুমি সেটা এখান থেকে পেতে চাও, আর একটু পিছনে যেতে হবে, এই যে ইনফিনিটি স্কয়ারের পোটেনশিয়াল তার ইকুয়েশন এরকম আমরা জানি। অথবা এখান থেকে যেতে পারো, অথবা তোমরা সেটা যে আনোয়ার কামালের বইয়ে এখান থেকে আসতে পারো। আনোয়ার কামালের বইয়ে এটা অবশ্যই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ধরা করা আছে আর থিটা ফাই দিয়ে। আমরা যদি ইকুয়েশন ওই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ধরে ধরে করি পটেনশিয়ালটা, সেক্ষেত্রে আমরা এরকম একটা কোয়ান্টাম মেকানিক্যাল ইকুয়েশন পাই, যেখানে আরটা হচ্ছে ডিসটেন্স বিটুইন নিউট্রন প্রোটন, এগুলো সব সেম আছে। এন্ড মিউ ইজ দ্য রিডিউসড মাস। মিউ রিডিউসড মাস মানে এখানে আমরা যে মিউটা লিখেছি এখানে তো এম আছে, মাইনাস এ স্কয়ার স্কয়ার বাই টুয়াইস এম থাকে না? ইকুয়েশনটা কি? মাইনাস এ স্কয়ার স্কয়ার বাই টুয়াইস এম। আমরা জানি যে ইকুয়েশন হচ্ছে মাইনাস এ স্কয়ার স্কয়ার বাই, যদি আমরা স্ক্রোডিঙ্গার ইকুয়েশন চিন্তা করি, এখানে তো আমরা স্ক্রোডিঙ্গার যে টুয়াইস এমটা হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, কিন্তু এখানে তো দুটো পার্টিকেল, নিউট্রন এবং প্রোটন। সেই জন্য আমি সেটাকে দুটো পার্টিকেলের অ্যাভারেজ মাসটাকে আমি এইভাবে কে এই এম এর জায়গায় আমি কি ধরলাম? মিউ ধরলাম। এম এর জায়গায় মিউ ধরে এভাবে দিলাম, সেটা হচ্ছে এম বাই টু। এভাবে ধরে আমি একটা ইকুয়েশন, আমি একটা স্ক্রোডিঙ্গার ইকুয়েশন পেতে পারি ওই ডিউটেরনের জন্য। ডিউটেরনের জন্য এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট হতে পারে, এটা থ্রি ডাইমেনশনাল স্কয়ার কোঅর্ডিনেট হতে পারে, যেভাবে হোক এভাবে ধরো। তাহলে আমি একটা কি পাবো? আমি একটা ইকুয়েশন এখানে পাবো। আচ্ছা, এটা আবার কেমনে যাবে? আচ্ছা, তাহলে
অথবা এটা কি এটা হচ্ছে রয় নিগমের বই। রয় নিগমের বই থেকেও তোমরা আমার মনে হয় একটু একটু ঠিক করে ভাবতে গেলে এটা হচ্ছে স্কোয়ার পটেনশিয়ালের ইকুয়েশনটা যেটা আমরা ধরলাম। তাহলে গ্রাউন্ড স্টেট অফ ডিটারন এটা আমরা পড়ছি, এগুলো আমরা পড়ছি। হ্যাঁ, এই যে মাইনাস স্কয়ার স্কয়ার বাই টুয়াইস এম, এম এর জায়গায় মিউ বলা আছে। আমরা যদি এটা একটা থ্রি ডাইমেনশনাল ইকুয়েশন চিন্তা করি, এই যে পটেনশিয়ালটা আমরা দেখলাম আনোয়ার কামালের বা এই কার বইয়ে, এই যে একটা স্কোয়ারাল পটেনশিয়াল যদি আমি চিন্তা করি ডিটারনের মধ্যে নিউট্রন গুলা স্কোয়ারাল পটেনশিয়ালের মতো করে আছে, সেটা যদি আমি চিন্তা করি এই ফিগারটা আমি যদি রয় নিগমের বই থেকে দেখি তাহলে তার জন্য ইকুয়েশনটা কি হবে? বাই এজিউমিং দ্যাট দ্য সেন্ট্রাল potential describes the deterrent in its ground state which is taken to be the 3s1 state, the Schrödinger equation in the center of mass system is given by এই যে মাইনাস h স্কয়ার বাই টুয়াইস m del স্কয়ার psi প্লাস b r psi r equal to h i r। এটা আমরা জানি। এটা এই 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 ইকুয়েশনটা খুব খুব সিম্পলিফাইড না? এটা একদম পরিচিত না? এই ইকুয়েশনটা শ্রোডিঙ্গার ইকুয়েশন হিসেবে একদম খুব পরিচিত না আমাদের? এই ইকুয়েশনটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা? হ্যালো, স্যার এখানে এম হওয়ার কথা মাইনাস h স্কয়ার বাই টুয়াইস m, তাহলে m এর জায়গায় আমি ধরলাম কি মিউ। মিউটাকে বলা হচ্ছে রিডিউসড মাস, mটা ছিল মাস অফ দ্য পার্টিকেল হুইচ উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট, বাট হিয়ার দ্য মিউ ইজ দ্য রিডিউসড মাস অর দ্য এভারেজ মাস অফ বোথ প্রোটন এবং নিউট্রন। যেহেতু এখানে পটেনশিয়ালটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মাঝখানে ডিরেকশনটা হচ্ছে, সেই জন্য এম এর জায়গায় আমি মিউ ধরলাম। আচ্ছা, তারপরে and mpmn are the masses of the proton and neutron respectively. The average of these masses is m and r is the relative coordinate, তাদের দূরত্ব। ইকুয়েশন 6a can be rewritten as এই যে স্কয়ার স্কয়ার বাই m, এটাকে আমি একটু রিফাইন করলাম, ডি স্কয়ার ইউ আর বাই ডি আর স্কয়ার বি আর ইউ আর। এখানে আর সাই আর লিখি নাই, সাই আর কে আমি ইউ আর দিয়ে রিপ্লেস করছি। ইউ আর হচ্ছে একটা ফাংশন, সাই এর মতো একটা ফাংশন হচ্ছে ইউ। ইউ এর জায়গায় তুমি ফাইও লিখতে পারো, এক্স লিখতে পারো, ওয়াই লিখতে পারো, এফ লিখতে পারো, যাই লিখো। এই ইউ আরটা হচ্ছে আসলে সাই আর কে রিপ্লেস করা হচ্ছে। সাই আর কে কিভাবে রিপ্লেস করা হচ্ছে সেটা এখানে বলা আছে। তাহলে সাই আর ইকুয়ালস টু ইউ আর বাই আর। এই ইউ আর বাই আর অর্থাৎ আর সাই আর যেটা আর দিয়ে গুণ করলে আর সাই আর যেটা সেটাকে আমি ইউ আর বলা হচ্ছে। এন্ড ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ, এখানে ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ মাইনাস 2.2 MeV, যেটা আমাদের বাইন্ডিং এনার্জি, যেটা equals the binding energy of the deuteron for the square whale case। আমরা যে স্কয়ার ওয়েলটা চিন্তা করছি, এই স্কয়ার ওয়েলের ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমি এভাবে লিখতে পারি, ডি স্কয়ার ওভার ডি স্কয়ার কাপ্পা স্কয়ার মিউ আর বাই ইকুয়াল টু 0, যেখানে কাপ্পা এবং এই গামা দুইটা সমান হচ্ছে এরকম, গামা সমান হচ্ছে এরকম। আমার কথা বুঝছো কিনা তোমরা? তোমরা এই রয় নিগমের এই পেজগুলো দেখবা, এই যে গ্রাউন্ড স্টেট অফ ডিটারন, এই রয় নিগমের বইটা লিখে রাখো। তাহলে এটা আমরা কোত্থেকে লিখলাম, এটা আমরা রয় নিগমের বই থেকে লিখতে পারবো। এখান থেকে তোমরা এই ডিরেক্ট করতে পারবে। আমরা বললাম যে গ্রাউন্ড স্টেটটা আমি স্টাডি করে আমরা এটা পাই, কিভাবে পাই, কোথা থেকে পাই, এই রানিং বই বলা আছে থেকে পাবো। আচ্ছা, তাহলে সেখান থেকে আমি দেখে খুব সিম্পল ম্যাথ, এগুলো আমরা জানি, এগুলো খুব সিম্পল, এগুলো তোমরা নিজেরা একবার ট্রাই করবে বসে বসে এই ম্যাথটা করতে। তারপর ইউ আর যেটা ওই যে সলিউশন এ সাইন কে আর বি কস কে আর, এই সলিউশনটা মনে পড়ে? স্কয়ার পটেনশিয়াল যখন আমরা সলভ করতে গেছিলাম কোয়ান্টাম মেকানিক্সে, সলিউশনটা এরকম ছিল না? তারপর ভিতরে বাইরে আর এর ভিতরে এইখানে আর নট যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল আর, ওখানে যেটা তার সলিউশন এরকম, তাদের কমপ্লিট সলিউশনটা সেটা হচ্ছে এরকম। এবং সেখান থেকে আমি যে রিলেশনটা পাই এগুলো এক্সপ্লেইন করলে আমার এই ইকুয়েশনটা চলে আসে। তাই এটার সামারি কি?
এটার সামারি হচ্ছে দ্য গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন টুগেদার উইথ দ্য রেঞ্জ এন্ড ডেপথ অফ দ্য পটেনশিয়াল এন্ড দ্য গ্রাউন্ড স্টেট বাইন্ডিং এনার্জি অফ দ্য রিটার্ন আর শোন ইন ফিগার 3.1। আচ্ছা যাক, তাহলে তাদের রিলেশনটা গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনের সাথে, এখানে ওয়েভ ফাংশনটা মিউ আর, গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন হচ্ছে আমাদের মিউ আর। তাহলে মিউ আর এর যে সলিউশন সেগুলো হচ্ছে আমাদের এইটা বাইরের জন্য আর এটা হচ্ছে ভিতরের জন্য। মানে এই আর নট হচ্ছে আমাদের রেঞ্জটা, যেটা আমি ওখানে ট্রেনের বইয়ে ক্যাপিটাল আর ছিল, তার জন্য ইউ সলিউশনটা এরকম, এবং বাইরের জন্য সলিউশনটা এরকম আস্তে আস্তে কমতে থাকে। এবং তাদের পটেনশিয়ালটা হচ্ছে এইটা হচ্ছে আমার তার কার্ভটা, যে ইউ আর যেটা, বা এইটা হচ্ছে আমার ওয়েভ ফাংশন, তার শেপ এরকম, তার রেঞ্জ এরকম। এইটা আমি এক্সপ্লেন করলাম, যেটা আমি ধরে নিয়েছিলাম। তাহলে তার ওয়েভ ফাংশন আমি কিন্তু তখনও পাই নাই। ট্রেনের বইয়ে আমরা শুধু প্যারালালটা ধরে নিয়েছিলাম যে এরকম, এবং ফাইনালি আমরা যখন একটা কিছু পেলাম তখন আমরা দেখছি তার ওয়েভ ফাংশনটা এরকম, মানে রেঞ্জের বাইরে ওয়েভ ফাংশনটা আস্তে আস্তে কমতে থাকে। এবং এই 2.26 হচ্ছে এখানে, এবং এটা হচ্ছে আমাদের একটা রিলেশন, এটা আমরা পেলাম। এইখান থেকে আমরা তার লোয়েস্ট এনার্জি যে 35 এমবি সেটা পেতে পারি, এবং সেখান থেকে আমরা এক্সেলারেটেড স্টেটটা এক্সপ্লেন করতে পারি। আচ্ছা আমি সেখানে যাচ্ছি না, আজকে এতটুকু থাকুক। তাহলে তোমাদের কাজ হচ্ছে এইটা ডিরাইভ করা, এই ইকুয়েশনটা ডিরাইভ করা, এই ইকুয়েশনটা বের করা। এবং বের করার পরে আমি তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে, যে কোন বই এটা 35 এমবি ছিল, আর আনোয়ার কামালের বইয়ে সম্ভবত এটা, আনোয়ার কামালের বইয়ে সুন্দর করে এক্সপ্লেন করা আছে। তোমরা যেখান থেকে চাও, এই যে দেখো সেম জিনিস, যেভাবে পারো তোমরা যেখান থেকে চাও, এই যে এখানে দুইটা সলিউশনই, রেঞ্জের বাইরে রেঞ্জের ভিতরে, সলিউশনটা কিরকম, ইউআর কিরকম, তাহলে এবং তাদের ফাইনালি কিরকম, এটা 103 আসছে, আর এটা রয় নিগমের বই সেটা 38 আসছে। এই দুইটা ডিফারেন্সটা কেন হলো সেটা মনে হয় আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছিলাম বাড়ির কাজ, এটা 26 ওটা 35, কেন এরকম হচ্ছে, এরকম কিছু একটা কাজ সম্ভবত আমার যতটুকু মনে পড়ে। ক্লিয়ার? বুঝছো তোমরা? হ্যালো হ্যালো, আমার জি স্যার। ক্লাস কেটে যেতে পারে, ক্লাস 1 ঘন্টা পর্যন্ত, তো আমার 10:30 বাজে ক্লাস কেটে যাবে সম্ভবত আমি শেষ করার আগেই। তাহলে এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা এটা আবার ডিরাইভ করে আসবা, এটা তোমাদের কাজ, এটা তোমরা ডিরাইভ করবা এবং ওই দুইটা পার্থক্য কেন হচ্ছে সেটা দেখবা। তোমরা আনোয়ার কামাল এবং রনি কাম দেখলে এই কোয়েশ্চেনটা ইজিলি ডিরাইভ করতে পারবা। পরের ক্লাস আমরা এক্সাইটেড স্টেটটা পড়বো, তাহলে আমরা আজকে গ্রাউন্ড স্টেট পড়লাম। গ্রাউন্ড স্টেট থেকে আমরা এই রিলেশনটা পেলাম, এই রিলেশন থেকে আমরা বি নট আর এর মান কিভাবে ডিপেন্ড করে এবং মিনিমাম কত হতে পারে সেটা আমরা বের করতে পারি, সেটা তোমরা বের করে দেখাবা। তবে রয়নিং এর বইয়ে এবং আনোয়ার কামালের বইয়ের মধ্যে একটু পার্থক্য আছে, একটা 26 এমবি, একটা 35 বা 38 এমবি, দুইটা ডিফারেন্স কেন এটা তোমরা বের করে রাখবা। ক্লিয়ার? আমরা কিন্তু আজকে নতুন কিছু পড়াই নাই, আগেরটাই পড়ালাম। নেক্সট ক্লাস আমরা সেটা পরেরটা পড়বো, ওই এক্সাইটেড স্টেটটা পড়বো। বুঝছো? কারো কোনো প্রশ্ন আছে? এটা চলে যেতে পারে, বুঝছো? কি চলে যেতে পারে মানে ক্লাস শেষ হয়ে যেতে পারে, এটা 1 ঘন্টার টাইম নেওয়া ছিল, 1 ঘন্টা হলে ক্লাস শেষ হয়ে যাবে, এটা কেটে যাবে। তোমার কারো কোনো প্রশ্ন থাকলে করো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কিছু বুঝো নাই, কি করতে হবে না করতে হবে কিছু বুঝছো? বুঝো নাই? ঠিক আছে, তাহলে তোমাদেরকে আবারও অভিনন্দন, তোমরা বিশাল একটা কাজ করেছো, সবাইকে আবার অভিনন্দন। নতুন বাংলাদেশে তোমাদেরকে স্বাগত, আমার ফার্স্ট ক্লাসে, নতুন বাংলাদেশের ফার্স্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। গুড লাক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। বাড়ির কাজটা করে রাখবা, বাড়ির কাজটা করে রাখবা, হোমওয়ার্কটা করে রাখবা। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে এই ইকুয়েশনটা ডিরাইভ করা, হোমওয়ার্ক হচ্ছে এই ইকুয়েশনটা ডিরাইভ করা। ক্লিয়ার? বুঝতে পারছি? এই ইকুয়েশনটা ডিরাইভ করা হচ্ছে হোমওয়ার্ক, এটা করে রাখবা সবাই। ওকে, আল্লাহ হাফেজ।